হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর যে বেঙ্গলি টেক্সট বই আছে সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ এই যে গল্পটার উপর তোমাদের যতগুলো অনুশীলনী অর্থাৎ হাতে কলমে করতে দেওয়া হয়েছে আজকে কিন্তু আমরা পুরোটা আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। একে একে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো। তাহলে এখানে দেখো, এখানে লেখা আছে তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য বড়দিদি, পল্লী সমাজ, দেবদাস, অনেকগুলো উপন্যাস আছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। এবারে আছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটো ছোট গল্পের নাম লেখো। এখানে দেখো তার লেখা ছোট গল্পগুলির মধ্যে হচ্ছে লালু, মহেশ, অনেকগুলো গল্প আছে, যে কোনো দুটো তোমরা লিখতে পারো। আমি কিন্তু তোমাদের উত্তরটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো স্টুডেন্টস, তোমরা কিন্তু অনেকেই বলো যে হাতের লেখা বুঝতে পারো না, সেই জন্য আমি কিন্তু তোমাদের জন্য মানে বই থেকে যেখান থেকে আমি উত্তর লিখি আর যেখানে খুব সুন্দর করে উত্তর লেখা আছে সেখান থেকেই দেখাচ্ছি। একের একের উত্তরটা এভাবে লিখবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো শ্রীকান্ত এবং পথের দাবি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প হচ্ছে মহেশ আর অবাগীর স্বর্গ। এটা তোমরা লিখে দেবে। এবার আর বইতে ফিরছি না, পরপর যেহেতু এখানে অনুশীলনী করে দেওয়া আছে। দুয়ের দাগে আছে তোমাদের বইতে দেখবে নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর লেখো। 2-1, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? উত্তরটা লিখবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল। 2-2, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল। 2.3 প্রশ্ন, বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তরটা লিখবে 100 বিঘার মাঠের দক্ষিণ ধারের বাঁধ কেটে জল বার করে দেওয়ার বিষয়ে প্রজাদের আকুল আবেদনের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইতিপূর্বে প্রজারা বেনিবাবুর কাছে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও ফল পায়নি। বেনিবাবু কিছুতেই 200 টাকা লোকসান করতে রাজি হয়নি। 2-4, রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? উত্তরটা লিখবে রমা আকবরকে দক্ষিণ ধারের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। 2-5, পারবি না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? উত্তরটা লিখবে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আকবর সদরে গিয়ে নিজের শরীরের চোট দেখাতে পারবে না। সে কিছুতেই রমেশের লাঠির আঘাতে আহত হওয়ার কথা ও তার জন্য রমেশের বিরুদ্ধে থানায় নালিশ করতে পারবে না। এবারে দেখো 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। বইতে গিয়ে গিয়ে দেখাচ্ছি না স্টুডেন্টস, কারণ তোমাদের বইতেও এভাবেই পরপর প্রশ্নগুলো দেয়া আছে। 3-1 আছে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তরটা লিখবে, দেখো এখানে কৃষকদের কাঁদার কারণ বলে লেখা আছে গ্রামের একমাত্র ভরসা 100 বিঘার মাঠ জলে ডুবে গিয়েছে। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে, ফলে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। জমিটির পূর্ব দিকে বিশাল বাঁধ, পশ্চিম ও উত্তর দিকে উঁচু গ্রাম, শুধুমাত্র দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের, সেদিক দিয়ে জল বার করা যায়। কিন্তু বাঁধের গায়ে একটা জালার মতো আছে যাতে বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু বাঁধ কাটতে দেবেন না। সকাল থেকে কৃষকরা তার কাছে কান্নাকাটি করেও কোনো ফল না পেয়ে তাই যাত্রায় রক্ষা পাওয়ার আশায় রমেশের কাছে এসে কেঁদে পড়ে। 3-2 প্রশ্ন, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? উত্তরটা লিখবে 100 বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জলা জায়গাটি ছিল এবং যেদিক দিয়ে জল বের করা সম্ভব আর 3 জনের অধিকারভুক্ত ছিল। রমেশ ভেবেছিল প্রজার দুরবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না। বাকি রইল কেবল বেনিবাবু, তিনি তো রমেশের বর্দা, সুতরাং বাঁধ কেটে জল বের করায় তারও আপত্তি থাকবে না। তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে তাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল। 3-3 প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? উত্তরটা লিখবে বেনি জল বার করতে চায়নি প্রধানত দুটি কারণে। প্রথমত, বাঁধ কেটে জলার উপর দিয়ে জল বের করতে দিলে জলার মাছ সব বেরিয়ে যেত। জলা থেকে বছরে 200 টাকার মাছ বিক্রি হয়, সুতরাং টাকাটা সে লোকসান করতে চায়নি। দ্বিতীয়ত, জল বার করতে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যেত, ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধক রেখে তাদেরই কাছে টাকা ধার চাইতে আসতো। এভাবেই সে পরের ক্ষতি করে নিজের স্বার্থ গোছাতে চেয়েছিল, বাড়াতে চেয়েছিল নিজের জমিদারি। তাই বেনি জল বার করতে চায়নি।
3.4 প্রশ্ন, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? উত্তরটা লিখবে। অসহায় প্রজাদের স্বার্থে রমেশ 100 বিঘার মাঠ থেকে জল সরানোর বন্দোবস্ত করতে বেনি ঘোষালের কাছে সে অনুরোধ জানায়, কিন্তু নিজের স্বার্থের খাতিরে বেনি রাজি হয়নি, বরং জমিদারের সর্বগ্রাসী স্বার্থের কথা ভেবে রমেশকেও চুপ থাকতে বলে এবং উত্তেজিত রমেশকে জমিদারি বাড়ানোর কৌশল সম্পর্কে জানায়। বেনি জানতো নিরুপায় চাষিরা প্রাণ বাঁচাতে তাদের কাছেই জমি বন্ধক রাখতে ছুটে আসবে, এর ফলে তাদেরই বেশি লাভ হবে। এই কথায় রমেশ জমিদার বেনি ঘোষালের এক চরম স্বার্থপর, লোভী ও নীচ মানসিকতার পরিচয় পায়। রক্ষক জমিদারের এমন ভক্ষকের ভূমিকা দেখে প্রজাদরদের সহানুভূতিশীল রমেশের চোখ মুখ তার দাদা বেনি ঘোষালের প্রতি ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল। 3.5 রমেশের বিষয়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিষয়ের কারণ কি ছিল? রমেশের বিস্ময়ের কারণ দেখো। রমেশ প্রজাদের ধান জমি রক্ষার জন্য বাঁধ কেটে জল বের করার বিষয়ে ঘোষালের কাছে অনুরোধ করেও ব্যর্থ হয়। রমেশের দৃঢ় বিশ্বাস ছিল রমা তার সঙ্গে সহমত পোষণ করবেই, তাই সে জলার তৃতীয় শরিক রমার কাছে যাওয়া স্থির করে। সেভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না, কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞেস করে। রমেশ জানায় অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং পাশাপাশি সামান্য ক্ষতিটুকু সে তাকে মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি বলে দেয় অতগুলো টাকা সে লোকসান করতে পারবে না। রমার এই অপ্রত্যাশিত উত্তর, সেই সঙ্গে রমার অমানবিক স্বার্থপর মনোভাবের পরিচয় পেয়ে এবং সেই সঙ্গে নিজের ভাবনার চরম বৈপরীত্য উপলব্ধি করে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যায়। 3.6 প্রশ্ন, রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? উত্তরটা লিখবে। রমেশের অনুরোধে রমা রাজি হয়নি কারণ জলার জায়গাটি ছিল তাদের 3 জনের অধিকারভুক্ত। বেনি ঘোষাল এ ব্যাপারে অনুমতি দেননি। তাছাড়া জল বের করতে দিলে জলাশয়ের মাছ সমস্ত বেরিয়ে যেত, যার ক্ষতির পরিমাণ বছরে 200 টাকা। শুধুমাত্র প্রজাদের উপকারের জন্য এই ক্ষতি সে করতে চায়নি। সর্বোপরি সম্পত্তি তার নয়, সম্পত্তি তার ভাইয়ের। সে শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, সুতরাং অনুমতি দেওয়ার সে কেউ নয়। এই কারণ দর্শিয়ে সে রমেশের অনুরোধে রাজি হয়নি। 3.7 প্রশ্ন, মানুষ খাটে কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছিল? সে কেন এ কথা বলেছিল? তাহলে দেখো, টাকা দিয়ে মানুষ চেনা আলোচ্য উক্তিটি রমেশ রমার সম্পর্কে করেছিল, এটা প্রথম প্রশ্নের উত্তর। আর সেকেন্ডটা দেখো, টাকা দিয়ে মানুষ চেনা বলে লেখা হয়েছে উত্তরটা। প্রজাদের সমূহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রমেশ প্রথমে বেনি ঘোষালের কাছে যায়। সেখান থেকে প্রত্যাখ্যাত হলে সে হাজির হয় রমার কাছে। তার বিশ্বাস ছিল রমা অবশ্যই তার সঙ্গে সহমত হয়ে বাঁধ কাটার অনুমতি দেবে। এই ত্যাগ স্বীকারে তাদের হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু দরিদ্র প্রজাদের কথা ভেবে এটুকু ক্ষতি রমা নিশ্চয়ই মেনে নেবে। কিন্তু আমাকে অনুরোধ করতে এসে রমার মনের বৈপরীত্যের পরিচয় পায় রমেশ। তার কাছে টাকা দাবি করে রমা বলে প্রজাদের হয়ে সেই তো ক্ষতিপূরণ দিতে পারে। রমার এমন হীন মনের পরিচয় পেয়ে রমেশ বিহ্বল হয়ে পড়ে। রমার সম্পর্কে এতকাল যাবৎ পোষণ করা ধারণা ভেঙে যাওয়ায় বিমূঢ় রমেশ আলোচ্য উক্তিটি করেছে। 3.8 প্রশ্ন, রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। রমার এমন অবস্থা হয়েছিল কেন? এখানে উত্তরটা লিখবে। রমেশ বাল্য পরিচিত রমাকে উদার মনের বলে ভাবত, তাই গ্রামবাসীদের দুরবস্থার কথা বলে বাঁধ কাটার অনুমতি চাইতে গিয়েছিল। কিন্তু রমেশের মতো রমা সম্পূর্ণ নিঃস্বার্থ প্রজাদরদি হয়ে বাঁধ কাটতে রাজি হয়নি। নিজের ক্ষতি মেনে না নিয়ে রমা রমেশকে প্রজাদের হয়ে 200 টাকা ক্ষতিপূরণ দিতে বলে, আর তাতে চরম অপমানিত বোধ করে রমেশ অত্যন্ত ক্রুদ্ধ হয়। ক্ষিপ্ত রমেশ রমাকে নিষ্ঠুর, নীচ ও ছোট বলে অপমান করে। রমেশ আরও বলে মানুষের দয়ার ওপর জুলুম করার মতো ঘৃণ্য পাপের সে দোষী। নিজের সম্পর্কে রমেশের মুখে এই মূল্যায়ন শুনে রমার প্রশ্নোক্ত অবস্থা হয়েছিল। 3.9 প্রশ্ন, রমা আকবরকে ডেকে এনেছিল কেন? তাহলে দেখো, আকবরকে ডেকে পাঠানোর কারণ এখানে বলেছে যে বাঁধ কেটে জল বের করার বিষয় নিয়ে রমার কাছ থেকে প্রত্যাখ্যাত রমেশ রমাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বাঁধ কেটে জল বের করে দেবে, পারলে তারা
আটকানোর চেষ্টা করতে পারে। রমা এতে খুব অপমানিত বোধ করে। সে বুঝেছিল রমেশ এরপর সাংঘাতিক এবং আশ্চর্য ঘটনা ঘটাতে পারে। তাই সে দেখতে চেয়েছিল একটা হিন্দুস্তানি চাকরের জোরে রমেশ কিভাবে বাঁধ কেটে জল বের করে। সেই কারণে বাঁধ পাহারা দেওয়ার জন্য সে তাদের পীরপুরের প্রজা লাঠিয়াল আকবরকে ডেকে এনেছিল। 3-10 প্রশ্ন, মোরা নালিশ করতেই পারবো না। কে এই কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? রমাদের পীরপুরের প্রজা আকবর এই কথা বলেছে। নালিশ করতে পারবে না কেন? দেখো, আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল। সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে। তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি হয়নি। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসেবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও জানাতে পারবে না। এবারে দেখো 4-এর দাগে আবার আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 প্রশ্ন, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? বক্তা কে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাও? উত্তরটা লিখবে। আলোচ্য উক্তিটির বক্তা হলেন বেনি ঘোষাল। বেনি ঘোষালের চরিত্র। প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কয়েকটি বিশেষ দিক ফুটে উঠেছে। বক্তা অর্থাৎ বেনি ঘোষাল মূলত প্রজাপীড়ক জমিদার। তিনি একধারে জমিদার ও মহাজনী করে তিনি জমিদারির সীমানা বাড়িয়েছেন এবং পরের প্রজন্মের জন্য কৌশল করে আরও বেশি সম্পদ বাড়ানোর পরিকল্পনা করেছেন। তাই প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের লোভী, পরশ্রীকাতর ও নিন্দুক জাতীয় বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বেনি, রমা ও রমেশ চরিত্র 3টি তুলনামূলক আলোচনা করো। সেই সঙ্গে এই 3টি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি তোমার সব থেকে ভালো লেগেছে এবং কেন তা জানাও। উত্তরটা লিখবে 3টি চরিত্রের আলোচনা। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ উপন্যাসে অনেকগুলি চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন। প্রত্যেকটি চরিত্রই নিজ নিজ মহিমায় উজ্জ্বল। প্রশ্নে উল্লিখিত 3টি চরিত্র বেনি, রমা ও রমেশ হলো পল্লী সমাজ উপন্যাসে কুয়াপুর ও পীরপুরের জমিদারির 3জন মালিক। এদের মধ্যে বেনি ঘোষাল মূলত প্রজাপীড়ক জমিদার, তবুও তিনি একধারে জমিদার ও মহাজন। এখানে একাধারে লেখা আছে, কিন্তু এটা কিন্তু একধারে হবে। সর্বোপরি সামন্ততান্ত্রিক সমাজের যোগ্য প্রতিনিধি। অন্যদিকে রমা চরিত্রে শরৎচন্দ্র বুদ্ধিমতী ও ব্যক্তিত্বময়ী নারী চরিত্রে রূপায়ণ ঘটিয়েছেন। রমার জীবনের সর্বাপেক্ষা বড় ট্র্যাজেডি হলো প্রতিকূল অবস্থার তাড়নায় সে তার একান্ত প্রেমাস্পদের শত্রুতা সাধন করেছে। তার চরিত্রে রয়েছে দ্বৈতরূপ, একদিকে জমিদার কন্যার বৈষয়িক সত্তা, আরেকদিকে চিরন্তনী নারী সত্তা। এদের বিপরীতে আছে রমেশ মহৎ আদর্শ চরিত্র, সুদৃঢ় সত্যনিষ্ঠা ও বিরাট মানবিকতার আশ্চর্য সমন্বয়ে সে গঠিত। সব মিলিয়ে রমেশ যথার্থই প্রজাহিতৈষী। শ্রেষ্ঠ চরিত্র বিচার। তো স্টুডেন্টস, এখানে কিন্তু শ্রেষ্ঠ চরিত্র বলতে রমেশের চরিত্রই বলা হয়েছে, কারণ সে প্রজাদের কথা ভেবেছে, নিজের স্বার্থের কথা ভাবেনি। এবারে দেখো, তোমাদের যদি বেনি কিংবা রমার মধ্যে কোনো চরিত্র পছন্দ হয়, তোমরা কিন্তু নিজেদের মতো করে একটা লিখতে পারো। যেহেতু আমরা এই গল্পে দেখতে পাচ্ছি যে রমেশ বাকি দুজনের তুলনায় অনেক ভালো এবং পরোপকারী, সেই জন্য এখানে কিন্তু শ্রেষ্ঠ চরিত্র রমেশকেই বলা হয়েছে। এই 3টি চরিত্রের মধ্যে রমেশ চরিত্রটি আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ তার চরিত্রের মধ্যে মহৎ আদর্শ, সুদৃঢ়তা, সত্যনিষ্ঠা ও বিরাট মানবিকতার আশ্চর্য সমাবেশ লক্ষ্য করা যায়। রমেশের বলিষ্ঠ বাহু এবং প্রশস্ত বক্ষ যেন বাংলাদেশের জীর্ণ দুর্বল সংস্কারান্ধ পল্লী সমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল। তাই এক উজ্জ্বল দীপ্তিতে তার চরিত্রটি আমায় আকৃষ্ট করেছে। 4-এর 3 প্রশ্ন, উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণ ও পল্লী সমাজ রাখা হয়েছে, সেক্ষেত্রে নামকরণটি সুপ্রযুক্ত কিনা সে সম্পর্কে মতামত জানাও। এবারে দেখো, উত্তরটা লিখবে। নামকরণ প্রথমে কি? এখানে 3টে ভাগে কিন্তু নামকরণের সার্থকতাটা বোঝানো হয়েছে। নামকরণের মধ্যে দিয়ে গড়ে ওঠে বিষয়ের গভীরতা। বিষয়বস্তুকে পাঠক সমাজের কাছে স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য নামকরণকে অবলম্বন করে থাকেন সাহিত্যিকরা।
আলোচ্য পাঠ্যাংশের পল্লী সমাজ নামকরণের মাধ্যমে লেখকের সমাজচিত্র পরিস্ফুটনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। নানা প্রকার তাত্ত্বিক আলোচনা, বিচ্ছিন্ন কাহিনী, বিচার বিশ্লেষণ এখানে বিপুল ভূমিকা গ্রহণ করেছে এবং লেখক শরৎচন্দ্র পল্লীর ঈর্ষা, কলহ ও দলাদলির রূপচিত্রকে মুখ্য না করে পল্লী সমাজকেই যেন নায়ক করে তুলেছেন। তিনি পল্লী সমাজের সমস্যা অপেক্ষা সমস্যাকেন্দ্রিক সচেতনতার পরিচয় অধিকতর গুরুত্ব দিয়ে প্রদান করেছেন বলে আলোচ্য উপন্যাসের নামকরণ সার্থক হয়ে উঠেছে। কোনো ব্যঞ্জনা নয়, রূপক নয়, একটি অত্যন্ত দৃঢ় প্রত্যয়নিষ্ঠ বক্তব্য সূচিবেদ্য তীরের মতো ঋজু অথচ স্পষ্ট গতিতে পল্লী সমাজের অভ্যন্তরীণ সংকীর্ণতার আবরণ উন্মোচন করার সঙ্গে সঙ্গে তার প্রতিকারের পথটিকেও নির্দেশ করেছে। এই কারণে আলোচ্য রচনাটির নামকরণকে যথার্থ বলা যেতে পারে। চারের প্রশ্ন, পল্লী সমাজ পাঠ্যাংশে সামন্ততান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সে সম্পর্কে আলোচনা করো। এ ধরনের ব্যবস্থার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিদর্শন কি? পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সমালোচনামূলক উপন্যাসগুলির মধ্যে অন্যতম। এই রচনায় সমকালীন বাংলাদেশের ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। হিন্দু সমাজের প্রকৃত আদর্শ ও মনোভাব এবং সমগ্র জীবনযাত্রার একটি নিখুঁত চিত্র এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে। স্বাভাবিকভাবে পল্লী সমাজ গদ্যাংশে বেনি ঘোষাল চরিত্রের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছে জমিদাররা কিভাবে প্রজাদের সর্বস্বান্ত করতেন এবং কিভাবে স্বার্থসিদ্ধির মাধ্যমে তারা তাদের জমির পরিধি বৃদ্ধি করতেন। জমিদার বেনি ঘোষাল চরিত্রের মধ্যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিদর্শন সুস্পষ্ট রূপে পাওয়া যায়। এবার দেখো সামন্ততান্ত্রিক ব্যবস্থার সুফল ও কুফল কি না। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার আপাতত কোনো সুফল আছে বলে মনে হয় না। একথা ঠিক, প্রজাপীড়ক জমিদারের পাশাপাশি অনেক সময় প্রজাদরদী সামন্তও থাকতেন। তারা প্রজাদের মঙ্গলার্থে নানান হিতকর পরিকল্পনা নিতেন। একই সঙ্গে প্রজাদের সার্বিক স্বার্থরক্ষা ছিল তার প্রধান কাজ। এমন জমিদারের অধীনে প্রজারা সুখে শান্তিতে জীবন কাটাত। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক সহ সমস্ত প্রজাদের অবস্থা অত্যন্ত দুর্বিষহ ছিল। তারা ফসল উৎপন্ন করেও একবেলা পেট পুড়ে খেতে পারত না। জমিদারের সীমাহীন লোভ, লালসা, বিলাসিতার শিকার হয়ে তাদের সর্বস্ব হারাতে হয়। নিজেদের স্বার্থ বজায় রাখতে যে কোনো প্রজার চরম সর্বনাশ করতেও তারা দ্বিধা করত না। 5 দাগে আছে সন্ধি করো। তোমাদের বইয়ের অনুযায়ী পড়ে দিচ্ছি। বৃষযুক্ত তি বৃষ্টি, সমযুক্ত বরণ সংবরণ, কাঁধযুক্ত না কান্না, অতিযুক্ত অন্ত অত্যন্ত, অনযুক্ত আত্মীয় অনাত্মীয়, একযুক্ত অন্ত একান্ত। 6 দাগে আছে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। যেমন দেখো, প্রথমটা হচ্ছে নিরুত্তর, নিযুক্ত উত্তর, নমস্কার নমযুক্ত কার, তারকেশ্বর তারকযুক্ত ঈশ্বর, যথার্থ যথাযুক্ত অর্থ, প্রত্যাখ্যান প্রতিযুক্ত আখ্যান, আশ্চর্য যুক্ত চর্য, তদ্বস্থা তৎযুক্ত অবস্থা। এবার দেখো 7 দাগে আছে নিচের দেয়া শব্দগুলির দল বিশ্লেষণ করো। অপরাহ্ন, অপরাহ্ন, মুক্ত দল কি না অপহ 3টি, আর রুদ্ধ দল কি রান 1টা। অকস্মাৎ, অকস মাত, মুক্ত দল হচ্ছে 1টা, আর রুদ্ধ দল হচ্ছে কস আর মাত 2টো। আহ্বান, আহ্বান, মুক্ত দল আহ 2টি, রুদ্ধ দল বান 1টা। দক্ষিণ, দোক যুক্ত ক্ষীণ, মুক্ত দল এখানে কিন্তু নেই অর্থাৎ 0, রুদ্ধ দল দিক আর ক্ষীণ 2টি। উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট, মুক্ত দল ট 1টি, রুদ্ধ দল উত আর ছিস। উত্তপ্ত, উত্তপ্ত, মুক্ত দল ত 1টা, আর রুদ্ধ দল হচ্ছে উত আর তপ 2টো। বিস্ফারিত, বিস্ফারিত, মুক্ত দল হচ্ছে ফারি ত 3টে, আর রুদ্ধ দল হচ্ছে বিষ 1টা। এবার আছে দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস, মুক্ত দল হচ্ছে ঘ 1টা, আর রুদ্ধ দল হচ্ছে দীর আর শ্বাস 2টো। অশ্রুপ্লাবিত, অশ্রুপ্লাবিত, মুক্ত দল হচ্ছে রু প্লাবিত 4টে, আর রুদ্ধ দল হচ্ছে অস 1টা। হিন্দুস্থানি, হিন্দুস্থানি, মুক্ত দল হচ্ছে থা আর নি 2টো, রুদ্ধ দল হচ্ছে হিন আর দুস 2টো। অস্বচ্ছ, অস্বচ্ছ, মুক্ত দল হচ্ছে অ আর ছ 2টো, রুদ্ধ দল হচ্ছে স 1টা। 8 দাগে আছে নিচের বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। যেমন 8-1, কথাটা রমেশ বুঝিতে পারল না, যৌগিক বাক্যে। কথাটা রমেশ শুনিল কিন্তু বুঝিতে পারল না। 8-2, এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়।
এটাকে সরল বাক্যে। সন্ধে হতে না হতেই এ বাড়িতে আসিয়া প্রবেশ করলো। ওরা যাবে কি, এটাকে নির্দেশক বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। ওরা যাবে কি না সেটাই জিজ্ঞাসা। 8-4 বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্ত হইল না। এটাকে হ্যাঁ বাচকে চেঞ্জ করতে বলা হয়েছে। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেওয়ার থেকে সে বিরত হইল। 8-5 তুমি নিজ অতি ছোট, যৌগিক বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। তুমি নিজ এবং অতি ছোট। 8-6 পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা, প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। পথে কি আর এতটুকু কাদা পড়ার জো আছে দিদিমা বলে কোশ্চেন মার্ক। 8-7 মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই, এটাকে জটিল বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। যেহেতু মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ ছিলেন সেহেতু এ সকলের কিছুই জানিতে পারেন নাই। এবারে দেখো 9 দাগে আছে নিচের দেয়া শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। যাত্রা আর বাঁধ। যাত্রা একটা হচ্ছে দেখো পালাগান শোনা, গুপ্তিপাড়ায় আজ রাতে যাত্রা আছে। আর একটা যাত্রা হচ্ছে কি না এবারের মতো, অপমানের হাত থেকে এ যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। একটা বাঁধ বন্ধনযুক্ত অর্থে ব্যবহৃত হয়, মালপত্রগুলিকে দড়ি দিয়ে ভালো করে বাঁধত। আর আরেকটা বাঁধ হচ্ছে পার, নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে। এবারে 10 দাগে আছে নিচের বাক্যগুলিতে ব্যবহৃত পদগুলির পরিচয় দাও। 10-1 কিন্তু রমা কাঠের মতো নীরবে বসিয়াছে রহিল। কিন্তু হচ্ছে অব্যয়, রমা বিশেষ্য, কাঠের বিশেষ্য, মতো অব্যয়, নীরবে বিশেষণ, বসিয়া ক্রিয়া আর রহিল হচ্ছে ক্রিয়া। 10-2 এরা সারা বছর খাবে কি, এরা সর্বনাম, সারা বিশেষণ, বছর বিশেষণ, খাবে ক্রিয়া আর কি হচ্ছে সর্বনাম। 10-3 রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ। রমেশ বিশেষ্য, কহিল ক্রিয়া, তুমি সর্বনাম, অত্যন্ত বিশেষণ, হীন বিশেষণ এবং অব্যয় আর নীচ হচ্ছে বিশেষণ। 10-4 রমা চুপ করিয়া রহিল। রমা বিশেষ্য, চুপ বিশেষণ, করিয়া ক্রিয়া আর রহিল হচ্ছে ক্রিয়া। স্টুডেন্টস দেখো 10 দাগেই কিন্তু আমাদের হাতে কলমে শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু জানতে হয় বা বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আর কি কি কন্টেন্ট আমি আপলোড করব সেটা কমেন্টে জানিও। ভিডিওটা নিজের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, লাইক করবে স্টুডেন্টস, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকে অলে প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।